খুবই একটি মারাত্মক কথা বলে আপনাকে নিজেকে আরো নিচে নামিয়ে ফেললেন পিনাকি। আপনার জ্ঞানের যে পরিধি সেটা থেকে আরো নিচে নামিয়ে ফেললেন। আপনি 16 মিনিট 18 সেকেন্ড থেকে 17 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত আপনি ইন্ডিয়ার রেশন কার্ডের সাথে আমাদের তুলনা করলেন। ভারতের রেশন সিস্টেম আছে এবং সেটা মারাত্মক একটা অদক্ষ এবং দুর্নীতিপ্রবণ একটা ব্যবস্থা। ভারতে কোটি 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 ভুয়া রেশন কার্ড আছে, এর জন্য অর্থনীতির জন্য একটা মারাত্মক বোঝা। দেখেন সেই কার্ডে কি রকমের দুর্নীতি হয় সেটাকে নিয়ে বললেন, অব্যবস্থাপনা হয় সেটাকে নিয়ে বললেন। আচ্ছা চলুন আগে আমরা একটু ইন্ডিয়ার সেই রেশন কার্ডটা একটু দেখি। এবার প্রস্তাবিত কার্ডটা দেখি। কার্ডের মধ্যে পার্থক্য দেখেছেন? এটার মধ্যে একটা চিপ আছে, এটার মধ্যে চিপ নেই, একটা বারকোড আছে। মিস্টার পিনাকি, ওরা রেশন দেয় আর এরা হচ্ছে বেনিফিট দেয়। বেনিফিট কার্ড এবং রেশনের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। এটা আপনি খুব ভালো করেই জানেন আমার মনে হয়, কিন্তু মানুষকে জানাতে চাননি। নিজের জ্ঞানকে বিলাই দিতে হয় মিস্টার পিনাকি। রেশন কার্ড এবং বেনিফিট কার্ড এগুলো হচ্ছে বেনিফিট কার্ড। বিএনপি যেগুলো দিচ্ছে এগুলো বেনিফিট কার্ড, এটা রেশন না যে আপনাকে লাইন ধরে গিয়ে দাঁড়ায় থেকে একটা নির্দিষ্ট দোকানের মধ্যে গিয়া 5 কেজির জায়গায় 3 কেজি ওজন দিবে তারপর নিয়ে আসবেন। নো, দিস ইজ এ বেনিফিট কার্ড। এবং আপনি যে সিকিউরিটির কথা বললেন, এটা একটা ব্যাংক কার্ড। ব্যাংকে যেভাবে মাস্টার কার্ড, আপনি তো ফ্রান্সে থাকেন, আপনার পকেটে তো বেশ কয়েকটা কার্ড থাকার কথা, যেভাবে সিকিউর থাকে বাংলাদেশের সব ম্যাক্সিমাম মানুষের কাছে এখন ব্যাংক কার্ড আছে। সব ব্যাংকে যারা লেনদেন করেন সবারই ব্যাংক কার্ড আছে। আপনারা জানেন এখান থেকে টাকা নিয়ে যাওয়াটা অত সহজ কোনো বিষয় না। ওই রকমের নর্মাল একটা কার্ড দিয়ে বানাইবো আর সাথে সাথে নিয়ে যাবে না। এটা তো কার্ডের চেহারা দেখলেই, একবার চেহারা দেখলেই বোঝার কথা, কিন্তু উনি বুঝেননি বা আপনাদেরকে ভুল বুঝাইছেন। আপনারা নিজেরাই বুঝেন, দুইটা কার্ড যখন পাশাপাশি রাখেন আপনারা বুঝতে পারছেন তো দুইটা কার্ডের মধ্যে পার্থক্য। সো এই যে ন্যারেটিভটা তৈরি করলেন, এই যে মানুষের মধ্যে ভয় ঢুকাই দিলেন, ভোটারদের মধ্যে ভয় ঢুকাই দিলেন, এবং এই ভোটারগুলো কারা? যারা সহজ সরল, যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করতে চায়। সেই বিশ্বাসের অমর্যাদা করে সেই মানুষগুলোকে কেন আপনি ক্ষতিগ্রস্ত করবেন? আপনার কথা শুনে যদি 10টা ভোট কমে, তাতে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। আপনি যে চায়ের শ্রমিক ভাই যদি আপনার কথা শুনে আপনার এই বিএনপির বিপক্ষে ভোট দেয় এবং আপনার দল ক্ষমতা যায়, তাহলে ওই চা শ্রমিক ভাই 1850 টাকা লস করবে মাসে। আপনি তার সাথে ক্ষতি করলেন, সেই মানুষের উপকার করলেন না। আপনি যে কান্না করলেন, যে মিউজিক দিলেন, যে আহু করলেন, এটা সব শিয়ালের কান্না হলো, তাই না? এটা কি সত্যিকারের কান্না হলো? প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, এটা কি কোনো হলো কি না? এইবার শুরু করলেন আপনি আপনার আসল গন্তব্যে যাওয়া। মানে এতক্ষণ আপনি বিভিন্ন ভুং ভাং বুঝায়া এবার মানুষের সফট জায়গা, বাংলাদেশের সফট জায়গা কোথায়? বাংলাদেশের সফট হচ্ছে বিশ্বাসের জায়গায় ধর্ম, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সব মানুষগুলোই ধার্মিক। বাংলাদেশিরা জন্মগতভাবে, আবহাওয়াগতভাবে ধার্মিক। আর মানুষের ভালোবাসার জায়গা থেকে, মানুষের আবেগের জায়গা থেকে মুক্তিযুদ্ধ। তা আপনি কি করলেন? খুব করে মানুষের বিশ্বাসের জায়গায় ধর্মে করতে গিয়ে আসবেন, কিন্তু এখনও আসেননি। এখন উনি কি করলেন? আপনি 17 মিনিট 57 সেকেন্ডে মুসলিম সমাজবিজ্ঞানী এবং ঐতিহাসিক ইবনে খালদুনের দ্য মুকাদ্দমা বইটাকে সামনে নিয়ে আসলেন। আপনি দেখেন খুব ইচ্ছা করেই আপনি কিন্তু একজন মুসলিম সমাজবিজ্ঞানীকে নিয়ে আসলেন এবং তার একটা রেফারেন্স টানলেন। কি টানলেন? এই ধরনের কার্ড নাকি রাষ্ট্রের বাণিজ্য করবে, রাষ্ট্র নাকি বাণিজ্য করতে পারে না, রাষ্ট্রের এই বাণিজ্য কিন্তু খুব খারাপ এবং এই কার্ড হচ্ছে এক ধরনের বাণিজ্য। মুসলিম ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুন, তার একটা বই আছে মুকাদ্দিমা, আল মুকাদ্দিমা। এটাতে ডিটেলস ব্যাখ্যা করছেন কোন একটা শাসকের বা রাষ্ট্রের এই ধরনের বাণিজ্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ঠিক না, এটা উনি বলে দিচ্ছেন। এটা যে রাষ্ট্রের জন্য একটা বিধ্বংসী কাজ, সেটা তার বইয়েতে বিস্তারিত ব্যাখ্যা করছেন। আরে ভাই, বেনিফিট কি কার্ড কি করে বাণিজ্য হয়? আপনি তো এর থিমটাই ধরতে পারেননি ভাই। এইটা পুরো প্রজেক্ট হচ্ছে গভর্নমেন্ট যে 50 লক্ষ মাকে ঠিক করবে, পরিবারের প্রধানকে ঠিক করবে, যাদেরকে দেওয়া হবে তাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। এখানে রাষ্ট্র ব্যবসাটা কোথায়? রাষ্ট্রের উন্নতির জন্য তার যে জায়গাগুলো যে পরিবর্তন হবে, রাষ্ট্রের এস্টাবলিশমেন্ট ডেভেলপমেন্ট করার জন্যই এই টাকাটা ব্যয় হবে, সরাসরি আর্থিক সাহায্য দিয়ে, আর্থিকভাবে জনগণের পাশে থেকে রাষ্ট্র একটা সুনাগরিক পাবে, রাষ্ট্র একটা স্বাস্থ্যবান নাগরিক পাবে, রাষ্ট্র একটা শিক্ষিত নাগরিক পাবে। এখানে ব্যবসাটা কোথায়? এখানে রাষ্ট্র কোত্থেকে লেনদেন করলো, রাষ্ট্র কি কিনলো এখানে আর কি বিক্রি করলো, এবং রাষ্ট্র কি ব্যবসা করলো? প্রশ্নটা আপনাদের জনগণদের করলাম, পিনাকিকে করবো না, কারণ সে উত্তরটা জানে। আপনারা ঠিক করেন রাষ্ট্র এখানে কি ব্যবসাটা করলো। এটা উনি খুব ভালো করেই জানেন, এটা কোনো ন্যারেটিভ না, কারণ রাষ্ট্র কখনো ব্যবসা করে না। অন্তত এই কার্ড তো ব্যবসার কার্ড নাই, এটা তো একদম বেনিফিট কার্ড। কেন উনি মুসলিম নাম করে? এটা হচ্ছে আপনাদের মধ্যে একটু সফট জায়গাটা তৈরি করছেন, একটু সফট তৈরি করে এরপরে কি করলেন উনি এসে? এরপরে উনি যেটা করলেন, ফরাসি রাজনৈতিক অর্থনীতিবিদ ফেডরিকের একটা বইয়ের
বর্ণনা দিলেন। আজকের একজন ফরাসি পলিটিক্যাল ইকোনমিস্টের সাথে পরিচয় করে দিই এবং দার্শনিক, তার নাম হচ্ছে ফ্রেডরিক বাস্তিয়ান। তার বইতেও এরকম থিম ব্যাখ্যা করছেন, এটাও ইংরেজিতে অনুবাদ। তার একটা চ্যাপ্টার আছে, সে বইতে উনি কি লিখলেন? লিখলো আমলাতন্ত্র হচ্ছে একটা পরগাছা। এটা পিনাকি সবসময় তার কথাকে যখন একটু ভ্যালিডিটি দিতে হবে, একটু ওজন করতে হবে, একটু গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সে এমন একজন মানুষের নাম উচ্চারণ করে তার একটা পৃষ্ঠা দেখাই দেবে, আপনি মনে করবেন পৃষ্ঠা এই পর্যন্তই। ভাই, যে কোনো রিসার্চ, যে কোনো বুদ্ধিজীবীর লেখা দিনে দিনে পরিবর্তন হয়। এক বুদ্ধিজীবী এক রকমের বলে, পরবর্তীতে সেটা পরিবর্তিত হতে হতে ভিন্ন একটা রূপ নেয়। উনি কি বলছেন? আমলাতন্ত্র হচ্ছে পরগাছা। কিন্তু আপনি খেয়াল করেন, আধুনিক যে সমাজবিজ্ঞান আছে, আধুনিক সমাজবিজ্ঞানের জনক হচ্ছে ম্যাক্স ভেবার। এই ম্যাক্স ভেবার তার ইকোনমি অ্যান্ড সোসাইটি বইয়ে উনি 11 নম্বর অনুচ্ছেদে ব্যুরোক্রেসি সম্পর্কে লিখতে গিয়ে লিখছে, উনি ব্যুরোক্রেসি হচ্ছে একটি সমাজের বা একটি সরকারের মেরুদণ্ড। আপনি এখন মিলান, আপনি ম্যাক্স বলতেছেন মেরুদণ্ড, আর ফ্রেডরিক বলতেছেন পরগাছা ফেলে দেওয়া যায়। আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনার ওখানে ডিসি, এসপি, আপনার ওখানে সচিবরা যদি না থাকে আপনার রাষ্ট্র চলবে? এটা পরগাছা, ফেলে দাও। পরগাছা তো গাছ থেকে ফেলে দিলে, ওই বড়ই গাছের উপরে যে পরগাছা হয়, ফেলে দিলে কি গাছ নষ্ট হয়ে যায়? না। তাহলে আপনি আমলাতন্ত্র ছাড়া চলবে? তাহলে কি আপনার ম্যাক্সের কথাটাকে ধরে নিব, কারণ ম্যাক্স বলেছে যে এটা মেরুদণ্ড। হ্যাঁ, এটাকে পরিচালনা করার জন্য যোগ্য একজন শাসকের দরকার হয় এবং তখন সুশৃঙ্খল একটা জাতিতে তো রূপান্তরিত হয় একটা দেশ। আমাদের তারেক রহমান সেই রকমের ভাবেই একজন প্রস্তুত হওয়া প্রধানমন্ত্রী। উনি জানেন কিভাবে উনি ব্যুরোক্রেসিকে বা আমলাতন্ত্রকে উনি মেনটেন করবেন, এটা উনি খুব ভালো করে জানেন। তার মানে কি? তার মানে এই যে গল্পটুকু করলেন, এটা অযথাই দুটো বাক্য দিয়ে আপনাদের কাছে প্রতিষ্ঠিত করতে চাইছেন। উনি খুব জানেন এবং এটা বইয়ের কথা, উনি খুব জ্ঞান ট্যান করে এতক্ষণ যা বলেছেন সেগুলো সব সত্য। এই জন্যই উনি এই দুইজন ব্যক্তির বই আপনাদেরকে শো করেছে। কিন্তু আমরাও দেখিয়ে দিলাম যে এর অপোজিশনে এই রকমেরই আরো একজন কথা লিখিয়েছেন। এইবারে উনি আসল জায়গায় এসেছেন, আমাদের একদম ধর্মের ভিতরে ঢুকে যাওয়ার জন্য। উনি কি করলেন? সুলাইমান রাদিয়াল্লাহু আনহু নিজেকে অনেক ক্ষমতাধর ধনী বাদশা মনে কইরা একবার ঠিক করছিলেন তিনি আল্লাহর সৃষ্টি পৃথিবীর সকল জীবকে একবেলা খাবার খাওয়াবেন। উনি 14 মিনিট 49 সেকেন্ডে এসে আমাদের সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণীকুলকে একবেলা খাওয়ানোর গল্পটা করলেন। হ্যাঁ, এখানে আসলে কি জানেন, আল্লাহ চাননি তাই উনি খাওয়াতে পারেননি। এই যে অল্প ইসলাম শিক্ষা বা অল্প একটুখানি ইসলাম ধর্ম সম্পর্কে আইডিয়া স্ক্রিপ্ট ধরে পড়ার ফল হচ্ছে এটা। উনি যদি ধর্মটা জানতেন ঠিক মতো, বুঝতেন, তাহলে উনি এই ব্যাখ্যাটা এখানে ব্যবহার করতে পারতেন না। এখানে আল্লাহ তাআলার ইচ্ছাটাকেই এখানে বোঝানো হয়েছে। দেখুন, আমাদের সূরা ইউসুফ নামে একটি সূরা আছে, তাই না? সূরা ইউসুফে আমরা কি দেখেছি? সূরা ইউসুফ আলাইহিস সালাম এর বিভিন্ন বর্ণনা আছে, তাই না? ওখানে একটা বর্ণনা আছে, দেখেন, মিশরে 7 বছর দুর্ভিক্ষ হয়েছিল, তাই না? সেই 7 বছর উনি কিভাবে খাদ্য সামগ্রীর সংগ্রহ করছিলেন একটা পদ্ধতি আবিষ্কার করে, তার মধ্যে করে 7 বছর উনি মানুষদেরকে রেশন করে করে একটু একটু করে উনি মিশরকে অভুক্ত থাকতে দেননি, সাথে সাথে মিশরের আশেপাশে এলাকাগুলো সমবন্টন করে সুন্দরভাবে 7টা বছর কাটিয়ে দিতে পেরেছিলেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা চেয়েছিলেন যেন এই রাষ্ট্রপতি বা এই ওই সময় উনি উজিরে প্রধানমন্ত্রীর পদে ছিলেন, উনি যেন সফল হন এবং আল্লাহর ইচ্ছাই উনি সুন্দরভাবে, আল্লাহ তখন তার মাথায় ওই পরিকল্পনা দিয়েছিল, তাই উনি সুন্দরভাবে এটাকে 7 বছর ধরে এই দুর্ভিক্ষকে মেনটেন করতে পেরেছেন। আমার দৃঢ় বিশ্বাস মহান আল্লাহ তাআলা আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি ততটুকুই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন যাতে উনি এই রকমের দুর্যোগকালীন মুহূর্ত উনি চালাতে পারেন। এটা আমার বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের তারেক রহমানকে ওই রকমের নেতা হিসেবে তৈরি করে দিক। এরপরে উনি 20 মিনিট 54 সেকেন্ডে এসে বাপরে বাপ, বিশ্ব ব্যাংকে এত হিসাব নিকাশ কইরা এত বাজেট ঘাটতি আপনাদেরকে বিশাল এক জ্ঞানের মধ্যে নিয়ে গেল। এখন দেখুন ফাইনাল স্টেজে আসছে, আপনাদের পুরা ভুল ভাল বাক্য বুঝায়া বড় দুই ব্যক্তির নাম শুনাইয়া নিজেকে এস্টাবলিশ করে যে আমি খুব জানি, আমাকে বিশ্বাস করতে পারো, আমি এদের মতো বই পড়ি। তারপরে ধর্মীয় জায়গাতে দিয়ে আপনাকে বানিয়ে দিল যে সব খাওয়াইয়ে ফেলবে, এটা বানিয়ে দিয়ে এখন উনি আসলো টাকা এ তো বিশাল বাজেট ঘাটতি হবে, ছাপাইতে গিয়ে একদম হয়ে যাবে। ভাই, তারেক রহমানের ইকোনমি পলিসি, আপনার ফরেন পলিসি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনার ফাইন্যান্সের যে আমাদের যে অর্থ মন্ত্রণালয়ে কি পরিমাণে সফল,
সেটা আপনার 5ই আগস্ট পূর্বে আপনি অন্তত 5টা-10টা পর্ব করেছেন যে বিএনপি কিভাবে অর্থনীতি চালায় দেশের। তারা জানে রাষ্ট্র কিভাবে আয় করে এবং রাষ্ট্রের মানুষের মধ্যে কিভাবে বন্টন করতে হয়। এটা আপনার ভিডিও ঘাটলেই আমরা খুঁজে বের করে দিতে পারবো। এবং বিএনপিকে আপনি বরাবরই সফল, অর্থনীতিতে সফল হলেই আপনার জায়গাতেই আপনি অনেকবার বলেছেন। অবশ্য আপনি পাল্টি খান, এখন আবার বলবেন না এগুলো আমি বলি নাই কোনো সময়, এটা নতুন কিছু না। এবারে আসুন আমরা দেখি এই যে 12 ভাতারি কোঠার বুদ্ধিজীবী, বিরাট বুদ্ধিজীবী পিনাগ্রা আবিষ্কারক মলম পিনাকি আপনাদের কি বিষয়ে কনফিউজড করেছে, এবং আপনারা আমি জানি এই প্রশ্নগুলো সারা এলাকায় ভরে ফেলবেন। স্পেশালি পিনাগ্রার খেয়ে যারা উত্তেজিত থাকবেন সেই মানুষগুলো প্রত্যেকটা পোস্টে গিয়ে প্রত্যেকটা সেটা আপনি পত্রিকার পোস্ট হোক, যেইখানে পোস্ট পাবে সেইখানে যে একদম হাবিজাবি জায়গায় হয়তো সিনেমার গান হচ্ছে সেখানেও গিয়ে একটা পোস্ট মেরে দিয়ে আসবে। সেগুলো কি মারবে? প্রথমত হচ্ছে পরিবার কারা। ভাই পরিবার হচ্ছে আপনি একটা পরিবারে বাস করেন, যারা দেখছেন আপনি যাদেরকে সামনে থাকেন, যাদের নিয়ে আপনি ভাত খান, সেই মানুষগুলোই হচ্ছে আপনার পরিবার। আপনার চাচাও পরিবার, কিন্তু একটু এক্সটেন্ডেড পরিবার। আপনার মামার পরিবার এক্সটেন্ডেড পরিবার, এগুলো নিয়ে আমরা বলেছি। তো পরিবার হচ্ছে আপনি যাদের সাথে থাকেন, যেই জায়গাটাতে আপনি স্থান করেন, আপনি নিজেই জানেন আপনার মূল পরিবারকে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কারা পাবে হচ্ছে অতি দরিদ্র মানুষরা। পিনাকির কথা মতোই 1,58,00,000 অতি দরিদ্র মানুষ আছে। এই 1,58,00,000ই হচ্ছে প্রথম টার্গেটেড। সেখানে এক্সটেন্ড হয়ে আরেকটু দরিদ্র এবং অতি দরিদ্র যদি মাঝামাঝি থাকে, সেখান থেকে আরেকটু বেড়ে 50 লক্ষ মানুষ এই কার্ডটা প্রাথমিক পর্যায়ে পাবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট। এই প্রজেক্ট ধীরে ধীরে বাড়বে এবং একটা সময় হয়তো 20 বছর পরে বা 30 বছর পরে দেশের সর্বোচ্চ পর্যায়ের মানুষের কাছেও এই কার্ডটি থাকবে। তৃতীয় কোশ্চেন করেছে বিপণন পদ্ধতি। এখানে বিপণন পদ্ধতির এই যে গুদামঘর দেখানো হয়েছে, দুর্নীতি দেখানো হয়েছে, আমলা দেখানো হয়েছে, মানে দুর্নীতি শব্দটা আপনাদের খুব পছন্দ। স্পেশালি পিনাগ্রা খাওয়া যে মানুষগুলো তারা বিএনপির সাথে ট্যাগ করার জন্য এই শব্দটাকে খুব চমৎকার কারে ব্যবহার করে। এই জন্য দুর্নীতি অমুক সমুক বলে ব্যবহার করা হয়েছে। আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে উপবৃত্তি, মেয়েদের উপবৃত্তি ব্যবস্থা চালু আছে, তাই না? এই উপবৃত্তি চালুর সময়ও মানুষগুলো, এই যারা আজকে যে পিনাকির মতো যে মানুষগুলো বা আপনারা যারা এর বিরোধিতা করছেন, এই মানুষগুলো তখনও দুর্নীতির কথা বলে এর বিরোধিতা করছিল। কিন্তু আজকে দেখেন নারী শিক্ষা এই উপবৃত্তি কি পরিমাণে কাজ দিয়েছে, কি পরিমাণে হেল্প করেছে নারী শিক্ষা উন্নয়নে এই উপবৃত্তি। এবং উপবৃত্তির এই যে উপবৃত্তি নিয়ে কতটুকুই বা দুর্নীতির ব্যাপার আছে। ঠিক একই রকমের এই বিষয়টাকেও আপনাদের এলোমেলো করে বিপণন পদ্ধতি অমুক সমুক করে দুর্নীতি করে একটা তেলে গুজে পাড়ায় আপনাদেরকে কনফিউজড করে দিল। ভাই এখানে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই। যেমন উপবৃত্তিতে ছাত্রদেরকে যেমন নির্ণয় করা গিয়েছে, এখানেও নিম্ন একদমই এক্সট্রিম পোর যারা, অতি গরিব যারা, তাদেরকে অতি দরিদ্রতার সীমানায় যারা আছে তাদেরকে নির্ধারণ করা খুব কঠিন কোনো কাজ নয়। এবং এখানে দুর্নীতির চান্স নাই, কারণ একটা ব্যাংক কার্ড থাকবে, দোকান থেকে প্রোডাক্ট কিনবে অথবা ব্যাংক থেকে সে ক্যাশ টাকা তুলবে। তো এখানে সরকার সরাসরি কার্ডে দিবে, কোনো মধ্যস্বত্বভোগীও নাই। এখানে দুর্নীতি হওয়ার মিনিমাম চার্জ অনেক কম এবং সেই পরিমাণে সরকার ডেফিনেটলি সরকারে যখন যাবে তখন এই টাকা বন্টনের ব্যাপারে সরকার নিশ্চয়ই কিছু বিধি আরোপ দিয়ে দিবে। সো এটাকে কন্ট্রোলের মধ্যেই থাকবে, দুর্নীতি হওয়ার কোনো সুযোগ এখানে থাকবে না। এবং বিপণন পদ্ধতি খুবই সহজ। সবচেয়ে যে বড় বিষয়টা আপনাদেরকে করেছে, যেটা হলো এই যে আমাদের কাছে আসা শুরু করবে 4 কোটি মানুষ টাকা, তাহলে তো বিশাল এক অ্যামাউন্ট, এই টাকা কই পাবে, বাজেট ঘাটতি হয়ে যাবে। আরে বাপরে বাপ, একটা রমরমা মনে যেন একটা বিয়ে বাড়ির কীর্তন লাগছে। এবং সেটাই হবে। আপনারা খেয়াল করে দেখেন আপনাদের ফেসবুকের প্রত্যেকের পেজে যারা পেজ একটু বিএনপি পন্থী কথা বলে, কিংবা পত্রিকায় দেখবেন এই রকমের ছাপ্পা মারা থাকবে 2500 গুণ 4 কোটি, বিশাল এক অ্যামাউন্ট। ওরে বাপরে বাপ, দুর্নীতির একটা জায়গা। স্পেসিফিকলি বলি ভাই, এটা হবে 2500, আমি আবারও বলি 2500 গুণ 50 লাখ। আমি আবারও বলছি 2500 গুণ 50 লাখ, 12,000 কোটি টাকা। আচ্ছা, 12,000 কোটি টাকা কোত্থেকে আসবে? আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন, কি বলেছেন? বলেছেন 9,000 কোটি টাকা উনি সামাজিক সুরক্ষা বলয়ের আন্ডারে যে 1,17,000 কোটি টাকা এই মুহূর্তে এই বছরের বাজেটে আছে। আপনারা বলুন, 1,17,000 কোটি টাকা যদি কোনো একটা ভালো গভর্নমেন্টের কাছে থাকে, কোনো একটা যোগ্য মানুষের কাছে থাকে, সে কি 9,000 টাকা কোনো একটা খাতে খরচ করতে পারবে কি পারবে না? বলুন।
আপনি নিজেই ধরেন আপনার কাছে 1,17,000 টাকা আছে এবং আপনি সেই টাকা থেকে মাত্র 9,000 টাকা আপনি একটা অন্য খাতে, যেই খাতগুলো আছে সেই খাত থেকেই বাঁচায় একটু কমায়া করে আপনি 9,000 টাকা সেভ করে খরচ করতে পারবেন কিনা। তারপরে আর থাকে 3,000 টাকা, তাই না? বাংলাদেশ সরকারের বাজেট জানেন? বাংলাদেশ সরকারের এই বছরের বাজেটও প্রায় 8 লক্ষ কোটি টাকা। তো এই 8 লক্ষ কোটি টাকা দিয়ে আপনি কি 3,000 টাকা সেভ করতে পারবেন না? মানে এজন্য কি আপনাকে অতিরিক্ত ট্যালেন্ট, অতিরিক্ত বুদ্ধিমান, ম্যানেজমেন্ট, অনেক কিছু চিন্তা করতে হবে। আপনাদেরকে কি করে বোকাটা বানাইলো সে, বিশাল এক অ্যামাউন্ট দেখাইলো, কিন্তু এর সাথে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আর দেখায়নি, অন্ধকারে রেখে দিচ্ছে। তাহলে কি আপনি ধরে নেন আপনার 8 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ টাকা আছে, আমি কোটির অংশটা বাদ দিই, 8 লক্ষ টাকা আছে আপনার কাছে, সেখান থেকে আপনি কি 12,000 টাকা কোনোভাবে ম্যানেজ করে আপনি এই সমস্ত খরচগুলো মেনটেন যা আছে এক্সিস্টিং, সেটা থেকে কি 12,000 কোটি টাকা আপনি 12,000 টাকাকে আপনি সেভ করতে পারবেন না? যে কোনো সাধারণ জ্ঞানের মানুষও সেটাকে সেভ করতে পারবে, কোনোভাবে অতিরিক্ত জ্ঞানী হতে পারবে না। অতিরিক্ত জ্ঞানী হলে তো সে অনেক সেভ করতে পারবে, কিন্তু খুব সাধারণ মানের জ্ঞানী হলেও সেটাকে সেভ করতে পারবে অ্যাটলিস্ট 12,000 কোটি টাকা, কোনো ম্যাটার না। সুতরাং এই যে দীর্ঘমেয়াদী দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করলাম, আর দেখুন কতটা বোকা বানায় এই মানুষটা আপনাদেরকে, এবং এই মানুষটা বোকা বানায় হচ্ছে খুবই সহজ সরল। আমি বটবাহিনীর ওই ভাইদের জন্য আমার সহমর্মিতাই থাকে। এই সব মানুষদেরকে সহজ সরল তাকে বিশ্বাস করে তাদেরকে জো করে পাঠায় দেয় সমস্ত পেজগুলোতে, যাও এমনি করে করে আসো। পিনাকি, আপনি ভুল পথে কেন মানুষকে পরিচালিত করবেন? আপনি যেটা জানেন, আমি জানি আপনার এই পূর্ণ জ্ঞানের মধ্যে এগুলো সবই ধরা পড়েছে, কিন্তু আপনি ইচ্ছা করে এই জিনিসগুলো এড়িয়ে গিয়েছেন। অথবা আপনাকে কেউ স্ক্রিপ্ট লিখে দিচ্ছে কোনো এক লোক, সেই স্ক্রিপ্টটা শুধুমাত্র আপনি পাঠ করেছেন। আপনি শুধুমাত্র একজন স্ক্রিপ্ট রিডার, এর বাইরে হয়তো কিছুই নেই। আপনার নিজের থেকে যদি বলতেন, এত নিম্নমানের সমালোচনা হতো না। আপনার প্রতি আমি যতটুকু আপনাকে চিনি তার মধ্য থেকে আরও উন্নত মানের একটা সমালোচনা আসতেই পারত, কিন্তু আপনি নিজেও জানেন এই সমালোচনাটা অতি নিম্নমানের একটি সমালোচনা হয়েছে। পরিশেষে সবাইকে বলবো, বন্ধুরা, মাটি এবং মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ দাদারা তার ক্ষমতায়ন দেখেছে, তাকে দেখেছেন কিভাবে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। বাংলাদেশের মানুষ আজও মনে করে জিয়াউর রহমানের শাসনামলে মানুষ ঠকেনি, মানুষ প্রতারিত হয়নি। ঠিক একইভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে পরলোক গমন করেছেন। আপনাদের মধ্য থেকে অনেকেই তার শাসন ক্ষমতা দেখেছেন, অনেক ইয়াং জেনারেশন, স্পেশালি এই যুগের সন্তানেরা, তারা হয়তো দেখেননি। কিন্তু আপনারা পত্র পত্রিকায় সর্বশেষে যারা আমাদের প্রচণ্ড সমালোচনা করে, তারাও ওনার গুণগানে মুগ্ধ থাকেন। উনি কখনোই বাংলাদেশের মানুষের সাথে প্রতারিত করেননি বলে ওনার কোনো শত্রু বাংলাদেশে নাই। দেখুন, আজ ওনাদেরই সন্তান, বাংলাদেশের গর্বিত সন্তান, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনাদের সন্তান, ওনাদের আদর্শে বড় হওয়া, ওনাদের আদর্শ লালন করে রাজনীতির প্র্যাকটিস করে উনি বড় হয়েছেন। সুতরাং উনি রাজনীতির সেই জায়গাগুলো খুব ভালো জানেন। একদম খুব ইয়াং বয়স থেকে উনি রাজনীতির অন্ধ্রে রন্ধ্রে ঘুরেছেন, একজন পরিণত রাজনীতিবিদ আজকে উনি জানেন অর্থনীতিকে কী করে পরিচালনা করতে হয়, কিভাবে ফাইন্যান্সকে পরিচালনা করতে হয়, এটা উনি খুব ভালো করে জানেন। সেই জন্যই ওনার এই ধরনের মানব উন্নয়নের কিছু প্রকল্প প্রতিবার ক্ষমতা আসার সাথে সাথেই থাকবে, যেমনটা ছিল ম্যাডাম জিয়ার, যেমনটা ছিল আমাদের শহীদ জিয়ার। ওনাদের প্রত্যেকের সময় এরকমের সুন্দর সুন্দর প্রকল্প ছিল, এবং তার ফলে আজকে স্টাবলিশড বাংলাদেশ। ঠিক একই রকমের ওই রকমেরই একটি প্রজেক্ট হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ড। আপাতত সাহায্য করবে অতি দরিদ্র মানুষের, পরবর্তী সাহায্য করবে দরিদ্র মানুষের, তারপরে ধীরে ধীরে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা একদম উচ্চবিত্ত মানুষের ঘরে ঘরে, যেটা আমাদের সামাজিক নিরাপত্তা বাড়াবে, আমাদের মাদের ক্ষমতায়ন করবে। আমাদের মায়েরা তার সন্তানদেরকে ভালো স্কুলে পড়ানোর চিন্তা করবে, মা তার সন্তানকে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করবে। একটি সুস্থ সন্তানের আশায়, একটি সুস্থ স্বাভাবিক সুন্দর একটি বাচ্চার আশায়, একটি সুন্দর শিক্ষিত বাচ্চার আশায় আমাদের জনাব তারেক রহমান এই ধরনের একটি প্রকল্প হাতে নিয়েছেন। আপনারা এই প্রকল্পের পাশে থাকবেন, আর যারা এর বিরোধিতা করছে তাদেরকে কড়াভাবে বলবেন দূর হওয়া এখান থেকে।
12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।